সুলতানা বাইরেই উঠানে ফুল গাছে পানি দিচ্ছিল। রাতে বৃষ্টি হয়, সকালে দেয়নি, কিন্তু এখন যা রোদ উঠেছে। তিনি দেখলেন মৈত্রী আসছে তাদের বাড়ি। মৈত্রী আসে না বেশি এবারই, দরকারি ছাড়া। আসছে ভালো, হবু বৌমাকে একটু জ্বালানো, কাঁদানো যাক। শতক বাড়িতে নেই, সে শবনম সহস্র টিভি দেখছে। চন্দ্র মোবাইলে গেম খেলছে। আরু ও বিন্দু খুঁটি বাসন খেলছে বোধ হয়। মৈত্রী গেট দিয়ে ভিতরে ঢুকে দেখল মেজম্মা বাগানে। সে ধীরে ধীরে হাঁটতে লাগলো যেন মেজম্মা তাকে না দেখে, কিন্তু হাই, তা হলো না। এই মৈত্রী, এদিকে এসো তো, একটা কথা বলি। মৈত্রী চুপসানো মুখ নিয়ে এগিয়ে গেল। সে নাকি বলে আবার, তার মন আজ ভালো, সে খারাপ করতে চায় না। কেমন আছো? পড়ালেখা কেমন চলছে? মৈত্রী ছোট করে বলল। ভালো। সুলতানা বেগম বললেন, কোনো দরকারে এসেছো বুঝি? আসলে বিলাইটা আরুর পিছনে পিছনে এসেছে, তাই নিয়ে এলাম। সুলতানা বেগম হাসলেন। মৈত্রী, তুমি এখন বড় হয়ে গেছো, যথেষ্ট প্রাপ্তবয়স্ক। আশা করি কথাগুলো বুঝতে পারবে। আমার দুটো ছেলে আছে, দুইজনই প্রাপ্তবয়স্ক। তুমি এভাবে বাসায় এলে কেমন দেখায় না? না মানে গ্রামের মধ্যে তো কথা বানাতে কতক্ষণ, তাই বলছি, আমার কথা বুঝতে পারছো তো? মৈত্রীর কানটা ঝাঁঝা করে উঠল অপমানে। এভাবে কখনো অপমানিত হয়নি। কি সুন্দর হাসি মাখা মুখে শান্তভাবে কত বড় অপমান করলো তার মেজম্মা, সে কখনো ভুলবে না। আচ্ছা, মেজম্মা কি শতকের ব্যাপারটা জানে? তাই হয়তো আর এ কারণেই তার সাথে এমন আচরণ করে। আজ তো পুরো ছক্কা মেরে দিল, কিন্তু তার পক্ষ থেকে তো কিছুই নেই। আর না কখনো হবে, আজকের বড় তো কখনো নয়। মৈত্রীর চোখ জ্বলছে, নাকি পানি আসছে। আশ্চর্য, কান্না পেলে নাকি পানি আসে কেন? সুলতানা মৈত্রীকে লক্ষ্য করলেন। একটু বেশি হয়ে গেল কি? মৈত্রী, কিছু মনে করো না। মৈত্রী ঝট করে বলল, না মেজম্মা, তুমি ঠিক বলেছ। বলে চলে যেতে লাগলো। তার কান্না পাচ্ছে ভীষণ। মেজম্মা এভাবে বলতে পারলো? মৈত্রীর এবারই আসা পছন্দ না মেজম্মার, তাই সে আসেও না। মেজব্বা শতক ভাই ডেকে পাঠালে আর দরকার পড়লে তবেই আসে, তাও বেশি। কই, হুমায়রা আসে, তাকে তো কিছু বলে না। গেটের কাছে এসে দেখলো তার ভাই খুশবু সব দাঁড়িয়ে শুনেছে। সব শুনে ফেললো কি? সে ভাইয়ের কাছে এগিয়ে গেল, কিছু বলবে এর পূর্বেই খুশবু বোনের হাত ধরে নিয়ে গেল বাড়ির দিকে। সে জবাব দিতে পারত, কিন্তু এর পরিণতি কি হবে? সম্পর্কে ফাটল ধরে যদি, তবে ক্লিয়ার যে শতককে সে সাফ মানা করে দেবে, মেজম্মার কথা বলবে না। তবে তার বোন কোনো ফেলনা না, তার কলেজের টুকরা, তাকে কেউ এভাবে অপমান করবে? তার ভেতরটা জ্বলতে লাগলো। আদরের বোন তার, কখনো কারোর সাথে বেয়াদবি করবে না, বড়দের কথা মেনে চলে, মুখের উপর কথা বলে না, আর তাকে মেজম্মা এভাবে অপমানিত করতে পারলো? দুপুর গড়াতে শতক বাড়ি এলো। বড় আব্বার দোকানে বসেছিল। ঈদের বাকি নেই, স্কুল প্রাইভেট সব ছুটি। ফ্রি বসে থাকার চেয়ে দোকানে বসা ভালো। বড় আব্বার একটু উপকার হলো। বাড়িতে গিয়ে দেখলো ভাগ্নি বিন্দু ও আরু সোনা বসে খেলছে। সহস্র ড্রয়িং রুমের সোফায় ঘুমোচ্ছে। শবনম টিভি দেখছে। বাবা ও মা বোধহয় রুমে ঘুমোচ্ছে। সে রুমে গিয়ে দেখলো দরজা লাগানো। তার রুমের দরজা লাগানোই থাকে সর্বদা। সে দরজা খুলে ভিতরে দেখতে পেল তার আয়রন করা কয়েকটা শার্ট, যা সকালে রেখেছিল সে। আলমারিতে তোলেনি ভুলবশত। টেবিলটা ও বিছানা এলোমেলো, হয়তো বাচ্চারা করেছে ভেবে এগিয়ে গিয়ে দেখলো শার্টের উপর বিড়ালের পটি, যা বিছানা লেগে আছে। দুর্গন্ধ, ছি! নাক ঢেকে সে দেখলো টেবিলের নিচে মৈত্রীর বিড়ালটি খাতার স্তূপ ছিঁড়ছে, যা 6 ক্লাস টেস্টের ছেলেদের ইংলিশ খাতার, দড়ি দিয়ে বেঁধে রাখা। বিড়ালটি দড়ি খোলার চেষ্টা করছিল, যার দরুন নখের আঁচড় লেগে খাতা ছিঁড়ে যাচ্ছে। মৈত্রীর উপর এমনিতেই রেগেছিল সে, তার উপর ওর বিড়ালের এসব কাণ্ড। শতক লাঠি খুঁজলো রুমে, আজ তার একদিন তো ওই বিড়ালের বাচ্চার। বিড়ালটি মিয়াও মিয়াও করে পালাতে লাগলো, বের হয়ে গেল রুম থেকে। শতক ঝাড়ু নিয়ে বিড়ালটিকে ধাওয়া দিল। বিড়ালটিকে পিঠে কয়েকটি ঘা পড়ল। সে মিউ মিউ করে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে গেল বাড়ি থেকে। শতক তার পিছু পিছু। আজ সে ছাড়বে না। মৈত্রী গরুকে খাবার দিচ্ছিল। বাছুরটি তার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে, তো আবার দৌড়াচ্ছে। তার মা রান্নার গোছগাছ করছে, খুশবু গোসলে। এর মধ্যে চন্দ্র এলো দৌড়ে। বড় ফুপি। মৈত্রী বেরিয়ে এলো গোয়ালঘর থেকে। চন্দ্র ডাকছে কেন এভাবে? কি হয়েছে চাঁদ মামা, এমন করে ডাকতেছেন কেন? আরে ফুপ্পি, জলদি করে চলো নানুর বাড়িতে। মৈত্রী ভ্রু কুচকে ফেললো। ওই বাড়ি কখনো যাবে না সে। সে বলল, যাব না আমি। কেন, কি হয়েছে? আরে জলদি চলো, শতক মামা তোমার ক্যাটটাকে মেরে ফেললো যে। মৈত্রী চমকে গেল। বাঘিনী তো ওখানেই, ওর কথা তো ভুলে গিয়েছিল।
এই বাঘিনী আবার কোনো কিছু করেনি তো? এই চাঁদ মামা, আপনার মামা বাঘিনীকে মারবো কিল্লাই। আরে ফুপি তুমি চলো তো, তোমার ক্যাট শতক মামার রুমে গিয়ে আটকে পড়েছিল বোধহয়। মামার শার্টে পটি করে বিছানায় মেখে ফেলেছে, খাতা ছিঁড়েছে। বলেই মৈত্রীকে টানতে লাগলো। হায় আল্লাহ, আজ তো বাঘিনী কাম সারছে। কি হবে? সেও চললো, তবে বাড়িতে যাবে না, বাইরে থেকে দেখবে। খাদিজা ও খুশবু শুনলো। খুশবু গোসল করে বেরিয়েছে মাত্র, লুঙ্গি পরনে শুধু, গামছা দিয়ে মাথা মুছছে। চন্দ্রের কথা শুনে রুমে গিয়ে গেঞ্জিটা পরে বেরিয়ে পড়ল। খাদিজা বেগম তরিতরকারি মাছগুলো তুলে রাখছে। আজ একটা হেস্তনেস্ত করবেই বিড়ালটার। শতকদের বাড়ির এপাশে 1 বিঘা জমিতে মেহগনি ও আম গাছের বাগান। বাগানের পাশে একটা ছোট্ট পুকুর। শতক বাইরে গাছগাছালির ভিতরে দৌড়াচ্ছে ও বিড়ালটির পিঠে একটা করে বাড়ি দিচ্ছে। কখনো লাগছে কখনো না। বিড়ালটি ভয় পেয়েছে বোধহয়, মিয়াও ম্যাও করছে, যার মানে হয়তো এবারের মতো ছেড়ে দাও বাপ, আর তোমার বাড়ির ত্রিসীমানায় ঘেসবো না। শবনম সহস্র বিন্দু বাগানে দাঁড়িয়ে ভাইয়ের কাণ্ড দেখতে লাগলো। তাদের বেশ মজা লাগছে। একটু পরে চন্দ্র এলো, সাথে মৈত্রী। মৈত্রী শতকের কাছে গিয়ে বলল, ছেড়ে দাও না শতক ভাই, অবলা প্রাণী, বুঝে করে নাই তো। বিড়ালটাকে মৈত্রীকে দেখে দাঁড়ালো পাশের পুকুরে, হাঁপাতে লাগলো। মা গো মা, জনমের শিক্ষা পেয়েছে মাস্টারমশাই থেকে মিয়াও। শতক মৈত্রীর কথা শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করলো না। বিড়ালটিকে এক লাথি দিয়ে পানিতে ফেলে দিল। শালা বিড়াল! মৈত্রী শতক ভাই বলে কেঁদে উঠল। নিঃশব্দে বিড়ালটি তার প্রিয়, ছোট্ট বাচ্চার মতো আদর করে সে। এভাবে মারলো? কি নির্দয়, বেঁচে থাকবে তো? শতক ভাই ভুল করে ফেলেছে, তাই এমন করবে। মরে যদি যায়। কথা বলতে গলা বারবার কেঁপে উঠল। তখনই বিড়ালটা কোনো মতে ডাঙায় উঠে এলো। মৈত্রীকে কোলে তুলে নিল। শতক বিড়ালটিকে দেখে আরও রেগে গেল। বিড়াল, পালিশ ধরে রাখতে পারিস না? আমার আয়রন করা কতগুলো শার্ট বিছানা নষ্ট করে দিল, স্টুডেন্টের খাতা ছিঁড়ে ফেলেছে, এগুলোর ক্ষতিপূরণ কে দিবে? তুই? শার্ট বিছানা কে ধুবে? এক প্রকার জোরেই বলল। মৈত্রী কেঁপে উঠল। বাঘিনীকে ওনার আড়ালে নিল। আবার না মারতে আসে। বিড়ালটা কাঁপছে। দেখো, যা হওয়ার হয়ে গেছে, ওকে মেরে ফেললে তো সব ঠিক হয়ে যাবে না। তুই কি? তুই সরাসরিভাবে না করলেও সবসময় তোর জন্য অন্যরা ঝামেলায় পড়ে। কি অবস্থা করেছে ঘরটার! বিছানা শার্টে পটি মাখামাখি, আমার তো দেখেই বমি পাচ্ছে। সব ধুয়ে দিবি এখন? মৈত্রী বলতে না দিয়ে শবনম বলে উঠল। সহস্র বলল, ভাই, বিড়ালটারই বা কী দোষ? অবুঝ প্রাণী। তুমি বরং ঝাঁটা দিয়ে মিঠুকে কয়েকটা দাও। কিরে মিঠু, দেখ মায়ের খাইলে কেমন লাগে। বলে হাসতে লাগলো। মৈত্রীর কাছে সহস্রর মজা বিরক্ত লাগলো। তার চোখ দিয়ে পানি পড়ছে, হাত দিয়ে মুছে নিল। এখন কি করবে? খুশবু ওখানে দাঁড়িয়ে, তাকে কেউ খেয়াল করেনি। সে এসে বোনের মাথায় হাত বুলিয়ে দিল। মৈত্রী কেঁদে উঠল। খুশবু চোখে আশ্বস্ত করলো বোন তার খুবই ইমোশনাল, অল্পতেই কেঁদে ফেলে। শতক বিড়াল অবুঝ প্রাণী, ওরাও তো আর বোঝে না। আর যা হয়েছে তো আর ওকে মেরে ফেলে ঠিক হবে না। বিড়াল আর কখনো যাবে না তোদের বাড়ি। আমি খাঁচা কিনে দেবনে, তাতেই আটকে থাকবে। বলে থামলো। সে শতকের দিকে তাকিয়ে বলল কথাগুলো। শতকও তার দিকে তাকিয়ে। শতক ঘেমে গায়ের শার্ট আটকে আছে শরীরে। শ্যামলা বরণ রেগে লাল, কপাল দিয়ে ঘাম ঝরছে। সে আবার বলল, শার্ট বিছানা আমি নিয়ে আসবো নে। মিঠু ভালো করে ধুয়ে দে আপা। ও না আগেও অনেকবার তোর ভাইদের কাপড় ধুয়ে দিয়েছে এমনি এমনি, তাই না শতক? একটু থেমে আবার বলল, আমার বোন কারো ঝামেলার কারণ কখনো না। ও তো আর বিড়ালকে বলেনি এসব করতে। তবে নিঠুর দোষ ছিল, বিড়ালটা ওর। ও তো বোকা, শুধু মানুষের অপমান শুনে যাই, জবাব দিতে পারে না। শতক তাকালো ভাই বোনদের দিকে, বলল, খুশবু, এখানে তোর বোনকে কেউ অপমান করেনি। আর এভাবে কেন বলছিস? বিড়ালটা কি কাজটাই না করলো তাই বিড়ালকে মারছি? তোর বোনকে এমন কিছু বলি নাই যে এভাবে কথা শোনাবি। আর তোর বোন কাজ করেছে আমাদের বাড়ি, তাই এইভাবে খোটা দিচ্ছিস? শবনম তোদের বাড়ি কাজ করে না, সহস্র করে না, নাকি তোর বোনকে দিয়ে কাজ করে এটা পছন্দ না? সোজা সাপটা কথা বলবি। খুশবু রেগে গেল। এতক্ষণ সে শান্তভাবেই বলেছিল। সে কিছু বলবে এর আগে দেখলো মা, মেজম্মা, মেজব্বা আসছে, তাই চুপ করে রইল। শতকও তাদের দেখে চুপ করে গেল। খাদিজা বেগম এসেই দেখলেন মৈত্রীর করে বিড়ালটি। তিনি আগে শতকের বাড়িতে গিয়ে ওর ঘর দেখেছেন। কী অবস্থা করেছে ওই বিলাইটা, যাকে মেয়ে কোলে নিয়ে দাঁড়িয়ে। সুলতানা বেগমও কথা শুনালেন নালিশ করার ভঙ্গিতে। তার মেজাজ গরম হয়ে গেল। এগিয়ে গেলেন বিড়ালটি নেওয়ার উদ্দেশ্যে। বাদ সাধল মৈত্রী।
মায়ের হাতে বাঘিনী পড়লে শেষ। খাদিজা বেগম রেগে মেয়েকে একটা থাপ্পড় মেরে দিলেন। সবাই অবাক, ভাবেনি খাদিজা বেগম এমন রিয়াক্ট করবে। খাদিজা বেগম রেগে আছেন। রোজ রোজ বিড়াল নিয়ে নালিশ তার ভালো লাগে না। বাইরের মানুষ এসে কথা শুনিয়ে যায়। মৈত্রী মায়ের দিকে তাকায়। সবার সামনে মারতে পারলো? তার চোখে জল তো ছিলই, আরও যোগ হলো। খুশবু মাকে বলল, মা, মিঠুকে মারলো কেন? ওর ওর কি দোষ? শফিউর রহমান বললেন, ভাবি মেয়েটাকে মেরে ঠিক করেন নাই, ওর তো কোনো দোষ নাই। আর সার্থক একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? শতক বাবার দিকে তাকালো। সে বাড়াবাড়ি করলো? তাই তো, বাড়াবাড়িই তো। খাদিজা বেগম বললেন, ওরই তো দোষ। এই বদমাস বিলাই পালছে কেন? কোন উপকারে আসে সে? খালি বস্তা বস্তা নালিশ। অমুকের মাছ খাইলো তো তমুকের মুরগির বাচ্চা মারলো। আসি এটারে বাড়ি যেন না ঢুকে। বলে চলে গেল। মৈত্রী চোখ তুলে ভাইয়ের দিকে তাকালো, তারপর শতকের দিকে, যার হাতে ঝাড়ু, সে শতকের দিকে এগিয়ে গিয়ে বলল, শার্ট বিছানা ধুয়ে দিবনে শতক ভাই, আর খাতা ছেঁড়ার ক্ষতিপূরণ কিভাবে দেব বলে দিও। আর এই নাও, ওকে মেরেই ফেলো বরং। বলেই বিড়ালটি ওর পায়ের কাছে রেখে চলে গেল। বিড়াল জমের কাছে থোড়াই বসে থাকবে, সে মালিকের পিছু পিছু গেল। তার পিছনে খুশবু চলে গেল। শতক ঝাড়ু হাতে নিয়ে সেখানেই দাঁড়িয়ে। কি থেকে কি হয়ে গেল? মৈত্রীটা মার খেলো? গালে কি বেশি ব্যথা পেয়েছে? রাত 12টার পরে বাড়ি এলো মতিউর রহমান। বাচ্চারা সব ঘুমিয়ে হয়তো। আজ বেচাকেনা অনেক বেশি, মনটা ফুরফুরে। সকলের জন্য কাপড় এনেছে। খাদিজাকে দেখাচ্ছে কোনটা কার কার। সকল বাচ্চার জন্য এনেছে। মৈত্রী, হুমার জন্য 3 পিস, জ্যোতির জন্য শাড়ি, খুশবু, শতক, সহস্র, আয়াত ভাইদের জন্য একই ডিজাইনের পাঞ্জাবি সেট, বউ, ভাইয়ের বউ, মায়ের জন্য শাড়ি, শবনমের জন্য বেনারসি, চন্দ্রবিন্দুর জন্য জামা, আর তার ছোট্ট মায়ের জন্য সুন্দর জামা এনেছে। তিনি খাদিজাকে বললেন, সকালে বাচ্চাদের ও বড়দের দিকে যার যেটা দিয়ে দিবে, আর কারো পছন্দ না হলে আমায় বলবে, পাল্টে দেব। এখন খাওয়ান দাও তো। খাদিজা বেগম খাবার আনতে চলে গেলেন। বিকালের ঘটনা বললেন না। মেয়েটাকে মেরেছে জানলে কষ্ট পাবেন, তবে তাকে কিছু বলবে না। তার নিজেরও কষ্ট লাগছে, কিভাবে মারলো মেয়েটাকে। মেয়েটা তবুও রাগ করেনি একটু। ওখান থেকে এসে তার সাথে রান্না করছে, তার সাথে স্বাভাবিকভাবেই কথা বলছে। এখনও ঘুমিয়ে আছে আরুর সাথে। সকালে কয়েকটি চুমু খাবে গেলে মেয়েটার। তবে ছেলেটা রেগে আছে তার উপর। তার কথা বোনকে কেন মারবে? খাদিজা বেগম রান্না করে শতকদের বাড়ি গিয়েছিল শার্টগুলো আনতে। গিয়ে দেখে আর এক কাণ্ড, শতক সব শার্ট ও বিছানা চাদর পুড়িয়েছে। তিনি সেখানে গিয়ে বেকল হয়ে গিয়েছে। এত রাগ যে সব পুড়ে ফেলতে হবে? পরিষ্কার করলে কি হতো না, নাকি জেদ দেখিয়ে করলো? তিনি মনে কষ্ট পেলেন খুব, তবে বুঝতে দিলেন না একটুও। তিনি শতককে বুঝিয়ে এলো, মাথায় হাত বুলিয়ে দিলেন, মাফও চাইলেন। শতক বাধা দিল বড় মাকে। তারপর ফিরে এসে মৈত্রীকে ও বিড়ালকে বকলেন। খুশবু সন্ধ্যায় ফিরল খাঁচা নিয়ে, যাতে বাঘিনী বন্দি। খাদিজা বেগম কিছু বলল না ছেলেকে, তবে ভয় পেলেন স্বামীর কানে যেন না যায় এসব কথা। সকালবেলা সকলে মতিউর রহমানের বাড়িতে, সবাই যার যার জামাটা দেখছে। শতক আসেনি। মতিউর রহমান খেয়াল করলেন। মেজো আব্বা আসেনি? শবনম বলল, আসেনি বড় আব্বা, আর আমার মনে হয় আসবে। আসবে বড় আব্বা। এই মিঠু যা তো, ডেকে নিয়ে আই। আসবে বড় আব্বা। এই মিঠু যা তো, ডেকে নিয়ে আই ভাইকে। শবনমকে বলতে না দিয়ে সহস্র বলে উঠল। আপা আবার কালকের কথা না বলে দেয়। শফিউর রহমানও হাফ ছাড়লেন। শতক আর মেয়েটা একদম মায়ের মতো জেদি। ছোট ছেলেটা তার মতো একটু দুষ্টু। শবনম বলতে না পারায় বিরক্ত হলো। মৈত্রীকে ও বাড়ি যেতে বলায় সে খুশবুর দিকে তাকালো। খুশবু ওর দিকে তাকিয়ে খুশবু বলল, মিঠু থাক, তুই যা ডেকে আন। হুমায়রা বাধ্যমের মতো চলে গেল। জ্যোতি আয়াতের দাদির পাশে বসে। দাদির বয়স বেড়ে গেছে, চিনতে পারে না সবাইকে, অসুস্থ তিনি। ছোট্ট আরও ঈদের জামা পেয়ে বেশ খুশি, এখনই পরে সকলকে দেখাচ্ছে। মতিউর রহমান জ্যোতিকে শাড়ি দিয়ে বলল, আমার পছন্দ হয়েছে? জ্যোতি হেসে মাথা নাড়ায়, পছন্দ হয়েছে বেশ। মতিউর রহমান শবনমকে বেনারসি দিয়ে বললেন, বড় আম্মা আপনার পছন্দ হয়েছে? শবনম বলল, খুব বড় আব্বা। একটু থেমে খুশবুর দিকে তাকিয়ে বলল, এগুলো তো দিচ্ছই, তোমার ছেলে আবার কথা শোনাবে না তো? সবাই শবনমের দিকে তাকালো। কি বলছে কি মেয়ে? সুলতানা ও শফিউর রহমান মেয়েকে ধমক দিলেন। খাদিজা বেগম অবাক হলেন। কালকের কথা বলবে কি? শতকটা এখনও রেগে,
মতিউর রহমানের কপালে ভাঁজ পেরে কি বলছে শবনম। সে বলল, আমার কথা বুঝলাম না বড় আম্মা, আর সফি আম্মারে বলতে দে। শবনম এবার ভাবনায় পড়ে গেল, বলাটা কি ঠিক হবে? খুশবু বসে আছে চুপচাপ। মৈত্রী ভয় পেয়ে গেল, আবার রেগে যায় যদি ভাইয়ের উপর। সে চটজলদি শবনমকে হাত জোর করে মিনতি করলো না বলতে, কিন্তু শবনম বলেই ফেলল, না মানে তোমার মেয়ে আমাদের বাড়িতে কাজ করে দেয় অনেক সময়। খুশবু তাই নিয়ে কথা শোনালো, কাল যদি আবার এগুলো নিয়ে শোনায়। মতিউর রহমান অবাকের শেষ পর্যায়ে, তার ছেলে এসব বলবে? সে ছেলেকে বলল। আব্বা আপনি বলেছেন? অবাক হয়েই বলল। খুশবু মাথা নত করে নিল। কাল বলেছে সে, কিন্তু ওভাবে বলেনি যেভাবে আপা বলল। মৈত্রী চোখে পানি এলো, তার জন্য ভাইকে না বকে। মৈত্রী চটজলদি বলল, আব্বা ভাই কিছু। মা আপনাকে বলি নাই। শক্ত কণ্ঠে বলল, কিছু একটা তো হয়েছে, সকলের চেহারার রং দেখেই বোঝা যাচ্ছে। খুশবু বলল, বলছি আব্বা। এতটুকুই বলল, আর কিছু না। মতিউর রহমান গম্ভীর হয়ে বসে রইলেন। খুশবু কেন এমন বলল? বাকি সবাই চুপ করে আছেন। হাবিবুর রহমান, আয়েশা, আয়াত ওরা এর কিছু জানে না। খাদিজা বেগম বললেন, আসলে কাল মিঠুর বিলাইটা শতকের কয়েকটা টি শার্ট ও বিছানা নষ্ট কইরা ফেলাইছে, তাই শতক মিঠুরে বলছে ধুয়ে দিতে। তখন আব্বা বলছে, আব্বা অমন কইরা বলে নাই, কিছু বললেন না, বাচ্চাদের ব্যাপার ওরাই বুঝবেনি। মতিউর রহমান গম্ভীর মুখে বললেন, যেভাবেই বলুক বলছে তো, যা ঠিক করে নাই। আর বাচ্চাদের মধ্যে হইলে বড়দের মধ্যে কথা উঠে না খাদিজা। শফিউর রহমান ভাইয়ের দিকে তাকিয়ে রইল। খুশবু আবার কিছু বলবে না তো? ছোট ছোট কথা অনেক সময় ভয়ঙ্কর বিপদে ফেলে। কথায় আছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। ছোট্ট একটা বিষয় ভাইয়ের কানে গেল, এই শবনমকে আজ কিছু বলতে হবে। তিনি ভাইকে বললেন, ভাই সত্যি ছেলেদের ব্যাপার, আমরা সেখানে ছিলাম, সব বাচ্চাদের বাচ্চামো, আপনি বাদ দেন তো। আর শবনম এসব কি? সব কথা বড়দের বলতে হয়, তোমরা ভাই বোনের ব্যাপার তোমরা মিটিয়ে নাও। মতিউর রহমান ভাবলেন, ঠিকই তো, সব ব্যাপারে বড়দের নাক গলানোটা ঠিক হবে। ওদের ঝামেলা ওরাই মিটিয়ে নেবে। তিনি মৈত্রীকে বললেন, আম্মা কাপড়গুলা ধুইয়া দিও, আর বিড়ালের ব্যবস্থা করবনি। শবনম হেসে বলল, বড় আব্বা, মৈত্রীকে কষ্ট করে ধুতে হবে না, শতক সব কিছু পুড়িয়ে দিয়েছে। খুশবু, মৈত্রী, মতিউর আর সকলে অবাক হলেন। পুড়িয়ে দিয়েছে মানে কি? মতিউর রহমান বুঝতে পারল ব্যাপারটা হালকা নয়। তিনি ছেলেমেয়ের দিকে তাকালো। সুলতানা মেয়েকে ধমক দিলেন, শবনম বেশি কথা বলো তুমি, ওদের কথা ওরা মিটিয়ে নেবে। আর একটা কথাও বলবে না তুমি, সব সময় একটু বেশি বলো। শবনম মায়ের কথা শুনে চুপ করে রইল। তখনই শতক ও হুমায়রা এলো। শতক দেখল পরিবেশ গম্ভীর, কিছু হয়েছে কি? মৈত্রী ও খুশবুর দিকে তাকালো মাথা নিচু করে। সোফায় বসে আছে খুশবু, তার পেছনে মৈত্রী দাঁড়িয়ে। শতক হালকা হেসে বলতো, সবাই এমন সাইলেন্ট মোডে কেন সহস্র বড় আব্বা? মতিউর রহমান শতককে ডেকে তার পাশে বসালেন। আব্বা রাগ করে আছেন? কাপড় ফুরাইছেন কেন? আপনার বড় আম্মায় ধুইয়া দিত। মাহিত কি না কি বললো সেটা ধরে রাখবেন, আমি কেউ না। মাহিত, মৈত্রী ক্ষমা চাও আব্বার কাছ থেকে। আর খবরদার বিলাইডারে যেন আমি বাড়িতে না দেখি। মৈত্রী ও খুশবু নিচের দিকে তাকিয়ে আছে। বাবা তাদের ভাই বোনদের নাম ধরে ডাকে না, সকলকে আম্মা ও আব্বা বলে। এখন নাম ধরে ডাকলো মানে রেগে আছে। শতক অবাক হলো, বড় আব্বাকে এসব কে বলল? মানুষটা কষ্ট পেয়েছে। সে শবনমের দিকে তাকালো। আপা ছাড়া এ কাজ কারো নয়। সে বলল, বড় আব্বা তুমি এভাবে বলছো কেন? এটা আমাদের ভাইদের ব্যাপার, আমরা বুঝে নেব। আর বড় কোনো কিছুই হয়নি, এই ছোটোখাটো ব্যাপারে ক্ষমা চাইবে কেন? ভুল আমার আর আপ্পারও আছে, মৈত্রীকে বকা ঠিক হয়নি। মতিউর রহমান খুশি হলেন, তবুও ছেলেমেয়ের দিকে তাকালো, যার মানে ক্ষমা চাও। খুশবু ও মৈত্রী বাবার তাকানোর মানে বুঝল। খুশবু বলল, সরি আপা, আমার ওভাবে বলা ঠিক হয়নি। আর সরি শতক। মৈত্রীও চটজলদি বলল, সরি আপা, সরি শতক ভাই। শবনম বলল, সরি বলতে হবে না, বোন হই তোদের বড় বোন, ওভাবে বলায় একটু কষ্ট পেয়েছিলাম। ছোট থেকে তোদের বকেছি, মেরেছি, আবার ভালোবেসেছি, কখনো সরি বলেছি? আজও বলবো না, আর তোদেরও বলতে হবে না। সব ঠিক হয়ে গেল। সবাই জামা কাপড় দেখা নিয়ে আগ্রহ হলো। সকল মান অভিমান ভেঙে একে অপরের জামা দেখলো।
খুনসুটিতে মেতে উঠেছে পরিবেশ। সহস্র কাঁদো কাঁদো হয়ে বলল, আরে আমার পাঞ্জাবিতে দুজন ঢোকা যাবে, এখন আমি দর্জি কই পাবো? ছোট মা, তুমি না দর্জি? আমি কিন্তু আগে সিরিয়াল দিব। আর মজুরি বাবদ তোমার বাড়ি আমার ইফতার। সবাই তার কথা শুনে হেসে উঠল। হুমায়রা বলল, হাজার ভাইও চুক্তিবাদ, মজুরি বাবদ তুমি সকালকে কসমেটিক্স কিনে দিবা, বুঝছো? ও মাই আল্লাহ, এতদিনে দুপুরে ডাকাতি। আচ্ছা ঠিক আছে, আমি তোদের সকলের জন্য একটা মেহেদি আনবনি, ঠিক আছে? খুশবু বলল, শালা কিপটুস, একটা মেহেদিতে তো একজনের হবে না। ছোট মা, ওর সিরিয়াল ক্যান্সেল, তুমি আমারটা করে দাও, তোমায় ফুচকা খাওয়াবো নি, কেমন? সদক হেসে বলল, শালা তুই আরেক হারকিপটা। ছোট আম্মা, আমারটা আগে, আর সকলের কসমেটিক্স আমার তরফ থেকে কাল সকালে নিয়ে যাবনি। শবনম বলল, আর আমার তরফ থেকে তোদের জন্য জুতোর বাড়ি। বলে হেসে উঠল। তারপর বলল, না মানে জুতা, তোদের দুলাভাই দিয়ে গেছে, বলেছে ঈদের সানামে। সবাই খুশি হয়ে কথা বলতে লাগলো। ছোট্ট আরও বলল, আপা আমায় দুটো জুতা কিনে দিবে কিন্তু। ওকে বুড়ি। আরও অনেক কথা চলল। হাসিতে মজায় আড্ডা জমে গেল। মতিউর রহমান ও হাবিবুর রহমান উঠে দোকানে গেলেন। শফিউর রহমান ও সুলতানা বাড়ি চলে গেল। শফিউর রহমান রেগে আছেন মেয়ের উপর। খাদিজা বেগম কাজ করতে গেলেন। বাচ্চারা আড্ডা দিক। জ্যোতি বলল, আচ্ছা, ঈদের দিন তোমরা কোথায় কোথায় ঘুরতে যাবে? তার কথা শুনে সকলে হাসলো। আয়াত বলল, শোনো জ্যোতি, আমরা ঈদের দিন সকালে নামাজ পড়ে সালামি নিই সবার থেকে, তারপর অনেক খাওয়া দাওয়া, এর বাড়ি ওর বাড়ি, হাড্ডা আর ঘুম, ঘোরার সময় নেই। জ্যোতি বলল, ঈদের দিন কেউ ঘুমায়? সহস্র বলল, আরে ভাবি আমার জান, মানে ভাবি যান, আমার ঘুমাই, আমরা ঘুমাই। ঈদের আগের রাতে সবাই মিলে আড্ডা দিই। মহিলাগঞ্জ মেহেদি নিয়ে পুইরে থাকে, তাই দিনের বেলা আপনি আপ ঘুম আসে। সবাই হেসে উঠল তার বলার ভঙ্গিতে। শতক হাসতে হাসতে মৈত্রীর দিকে তাকালো। তার মুখ মলিন, ভাইয়ের পাশে বসে এখনও মন খারাপ করে আছে। সে সহস্রকে ইশারাতে মৈত্রীর কথা বলল। সহস্র মানুষের সাথে ওস্তাদ, তার কথায় না হেসে থাকা যায় না। সে বলল, ইশালি। শতক চোখ গরম করে তাকালো সহস্রের দিকে। সহস্র মাথা চুলকে বলল, সরি ভাই, অ্যাকচুয়ালি স্লিপ অফ জিব্বা, বুঝলে? আর মিঠু, এমনভাবে বসে আছিস যেন তোর জামাই তোরে রাইখা অন্য বেডিরে নিয়ে ভাগছে। আরে মিঠু চিল না, জামাই চলে গেছে, নো প্রবলেম। তোর ভাইয়ের শালা আছে না, কি যেন নাম? খুশবু বলল, নীরব। কিন্তু কেন? সহস্র হাসি হাসি মুখ নিয়ে বলল, রুকিয়ে যারা সাবার কিজিয়ে। মিঠু, এই গুন্ডাটা কিন্তু সম্পর্কে তোর বিয়াই লাগে, তার সাথে তোকে দিয়ে দেব, কেমন? বেটা গুন্ডা না হোক ভালো আছে, বুঝলি? আর দেখতেও হেব্বি। শেষ করতে পারল না, এর আগেই মৈত্রী উঠে এসে মারতে লাগলো। সাথে শতক, সেও মারছে। এটা ভাই না বিভীষণ? সে হাসাতে বলেছিল শুধু, খটকালি করতে না। কত বড় সাহস, তার বইয়ের বিয়ে দিতে চাই, তাও আবার গুন্ডার সাথে। মেরে হাড্ডি গুঁড়ো করে বাজারে বিক্রি করবে। হাজার, প্রস্তাবটা কিন্তু দারুণ। ওর স্বর্ণের দোকান। মিঠু, তুই রানী হয়ে থাকবি। খুশবু জোরে হেসে উঠল, বলেই হাসতে লাগলো। মৈত্রী ভাইয়ের দিকে তাকিয়ে হালকা হেসে শতকের দিকে তাকালো। শতক সহস্রকে ছেড়ে খুশবুর দিকে তাকিয়ে যেন ক্ষুধার্ত বাক্সে, আর খুশবু হরিণ ছানা। খুশবু শতককে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভেঙচি কাটলো। মৈত্রী ফিক করে হেসে ফেলল। সকলে তার দিকে তাকিয়ে, শতকও তাকিয়ে হাসলো। কেন? কথাটা ঠিক বলেছ ভাই, আমি তো ভেবে দেখিনি। বলেই হাসতে হাসতে চলে গেল। শতক আহাম্মক হয়ে গেল। তার পাখি উড়ে যাওয়ার পায়তারা করছে না তো, জলদি খাঁচায় ভরতে হবে। সূর্য মামা তেজে তাকিয়ে ধারণিতে। বাতাস নেই, গাছের পাতাও নড়ছে না। ঝিঝি পোকা ডাকছে। রাস্তা দিয়ে ভ্যান চলছে, তার প্যাপো আওয়াজ। রাস্তার ধারে ছাগল বাঁধা, পাশে একটা ছোট ছেলে বসে, যার কোলে ছাগলের বাচ্চা। মাটি ম্যামা করে গা চেটে দিচ্ছে বাচ্চাটির। কাল পরশু হয়েছে হয়তো। মৈত্রী পিচি ঢালা রাস্তায় হেঁটে চলেছে। তার মনটা খুব খারাপ। বাঘিনীকে এক বান্ধবীর বাসায় রেখে এসেছে। বান্ধবীর বাঘিনী খুব পছন্দ। বাবা বাড়িতে রাখতে মানা করেছে মানে রাখা যাবে না, আর বাবার কথা মানে শিরোধার্য। তার ভালো লাগছে না। একেবারে ছোট ছিল তখন, যখন ওকে পেয়েছিল। বাড়িতে কেউ রাখতে দেবে না,
ভাইকে মানিয়ে বাবাকে অনুরোধ করে অনুমতি পেয়েছিল। কত যত্নে পেরেছে সে। সবসময় তার পিছু ঘুরঘুর করত, ডাকলে ছুটে এসে মিউ মিউ করত। আরুর পুতুল এনে খাটের তলায় লুকিয়ে রাখত। মাছের বাটি দেখলে মাথা ছাড়া অন্য কিছু নিতই না। বাড়িতে কুকুর ঢুকলে বকুল গাছের আগায় উঠে পাখির মতো মিউ মিউ করত, মানে হয়তো সে পাখি সেজেছে। একটা আলাদা মায়া কাজ করতো পশু প্রাণীটির উপর। শতক ওই দিক দিয়ে গিয়েছিল কাজে। বাইক নিয়ে ফিরতে সামনে মৈত্রীর মতো একটা মেয়েকে দেখে। না, ওটা তো মৈত্রী, এখানে কি করছে? সে মৈত্রীর পাশে বাইক থামালো। মৈত্রী বাইক দেখে চিনতে পেরেছে। শতক বলল, কোথায় গিয়েছিলি ভর দুপুরে? শায়লাদের বাসায়। ছোট্ট জবাব। শতক আবার বলল, কেন? মৈত্রী একটু থেমে উত্তর দিল। তার কথা বলতে ইচ্ছা করছে না, কান্না পাচ্ছে। তবুও ভদ্রভাবে বলল, বাঘিনীকে দিয়ে। খাঁচায় রাখলেই হতো। আব্বা রাখতে দেবে না বাড়িতে। অভিমানী কণ্ঠ তার। শতকের জন্য তো সব। শতক বুঝতে পারল অভিমানীর অভিযোগ। ও বলল, উঠে বস, বাড়ি যাব, আর বিকেলে বড় আব্বার দোকানে যাব। তখন বলবো নি তোর এই বাচ্চার কথা যার শোকে শোকাহিত তুই। তোমায় বলতে হবে না, দূরে আছে ভালো আছে, কাছে এনে বিপদে রাখার দরকার নেই। শতক হাসলো, মৈত্রীকে বাইকে উঠতে ইশারা করলো। মৈত্রী মানা করলো, যাবে না সে। শতক বলল, উঠতে বলছি, তোকে দুবার যেন না বলতে হয়। মৈত্রী কি করবে ভেবে পেল না। পরে উঠে পড়ল। রাস্তায় তেরামি করা কেমন দেখায়, তবে শতককে ধরল না, পিছনে ধরে বসলো। শতক কিছু বলল না, উঠেছে এই বেশ। বাইক চলতে শুরু করলো। দুজনে চুপচাপ। শতক নীরবতা ভেঙে বলল, কালকের জন্য দুঃখিত আবারও, আসলে মাথা গরম ছিল। ব্যাস, এইটুকু আর বলল না মৈত্রী। শতক মিররে একবার দেখলো মৈত্রীকে, শুধু চোখ দেখা যাচ্ছে, বোরকা ও নেকআপ পরা। শতক আবার বলল, সকালে কি বললি? মৈত্রী জানে শতক কিসের কথা বলছে, স্বাভাবিক উত্তর দিল, কি কথা? দেখ পেঁচাবি না, ওই গুন্ডাটার কথা। শক্তভাবে বলল শতক। মৈত্রী একটু মজা পেল। আবায়া উঠ পাহাড়কে নিচে। মৈত্রী হেসে বলল, শতক ভাই, এভাবে তুমি ওনাকে গুন্ডা বলতে পারো না। শতক রেগে বলল, কেন রে, তোর এত জলে কেন? 100 বার বলবো গুন্ডা, কি করবি তুই? আমি আবার কি করব? না, তখন ভাইয়া বলেছিল না যে ওনার স্বর্ণের দোকান রাজরানী হয়ে থাকবে, তাই। শতক আর শুনতে পারল না। বাড়ির কাছে এসে গেছে, প্রায় আর 2 মিনিটের রাস্তা। সে বাইক থামিয়ে মৈত্রীকে টেনে নামালো। চিবিয়ে চিবিয়ে বলল, ওনার রাজরানী হয়ে থাকার শখ? কান খুলে শুনে রাখ, তুই তো আমার বাড়ি থাকবি বউ হয়ে, রাজরানী নয় চাকরানী হয়ে। মৈত্রী বলল, তোমার বউ হতে আমার বইয়েই গেছে। আমার ভাই আমার জন্য রাজকুমার আনবে, বুঝেছো মাস্টার মশাই? শতক এবার হাসলো, বলল, শোন, তোর ভাই তোর জন্য মাছের আড়তে কাজ করে, ওই শুকনা করে ছেলেটা তাকে আনবে। আসলে ওর নাম রাজকুমার, কিন্তু তোর কপাল ভালো, তোর কপালে রাজকুমার নেই, আছে মাস্টার মশাই। বলে বাইক নিয়ে চলে গেল মৈত্রীকে রেখে। মৈত্রী ভাবল, ভাই সবসময় বলে, মিঠু তোর জন্য রাজকুমার আনবো, বুঝলি? এই ছেলেটার কথাই কি ভাই বলতো? না, তার ভাই তার জন্য সত্যিকারের রাজকুমার আনবে। দুপুর গড়িয়ে বিকেল। মৈত্রীদের 3টে মুরগি ছিল, তার মধ্যে 2টি ডিম পাড়ে, অন্যটা এখনও পারেনি। যেটা ডিম পারে না সেটা শতকদের পাশে গাছের বাগানে গিয়েছিল বোধহয়। ব্যাস, বেজি ধরে ফেলেছ, কিন্তু নিতে পারেনি কুকুর থাকায়, শুধু ঘায়াল করেছে। খুশবু সেটা জবাই করেছে। মৈত্রী সেটাই এখন উঠোনে বসে কাটছে। পাশে আরও বসে কাটছে মুরগির জন্য, আর বেজিকে বকা দিচ্ছে। মৈত্রী মুরগির পা কেটে রেখে মুরগি দুভাগ করছিল। তখনই আরও জোরে জোরে কেঁদে কেঁদে বলল, আপু আস্তে কাটো, বেতা পাচ্ছে তো মুরগি। মৈত্রীর ইচ্ছে করলো আরোর মতো ভ্যাবা করে কাঁদতে, আর মরা মুরগি ব্যাখ্যা পাবে কি করে? সে মাকে ডাকলো, মা, তোমার মেয়েকে এখান থেকে উঠতে বলো, আমি ওরে মারবো কিন্তু। খাদিদা শুনলো কি শুনলো না, আরোর কান্না বন্ধ হয়ে গেল। সে বলল, আপু আমি কি করছি? তুমিই তো মুরগিকে বেতা দিচ্ছ। মৈত্রী রেগে গেল, ধর বোন তুই কাট, আমি তো ব্যথা দেই। আরও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। তখনই টিনের দরজার ঘটঘট শব্দ করলো কে যেন। মৈত্রী ওনাটা মাথায় টেনে নিল। আরও বলল, কে আসো? গেট খুলে ঢুকলো। মৈত্রী দেখলো একটা 12-13 বছরের ছেলে আর 2টা মহিলা। একটা ছেলের মা ও দাদি হবে হয়তো। পেছনে আরও একজন আছে। সে সামনে এলো। মৈত্রী দেখলো লোকটা নীরব ভাইয়া। মৈত্রী মুরগিটা রেখে দিল, দাঁড়িয়ে সালাম দিল, বলল,
নীরব ভাইয়া ভালো আছেন? সে নীরবকেই চেনে, আর তো কাউকে চেনে না। ঝর্ণাপুর দাদি হয়তো। নীরবের মা আস্তে নীরবকে বলল, আই মৈত্রী। নীরব মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। সে মৈত্রীর কথার জবাব দিল। ভালো আছি, তুমি? আর এই আমার মা, দাদি ও ছোট ভাই শান্ত। ওদের দেখিয়ে বলল। মৈত্রী তাদের বলল, ভালো আছেন আপনারা? ঝর্ণাপু আপনাদের কথা বলতো। নীরা মৈত্রীকে দেখল। মেয়েটি দেখতে ভালো, আহামরি সুন্দরও না, আবার খারাপও না। কথা বলে কি সুন্দর! এত কথা বলেই সকলের মন গলে যাবে। তার বেশ পছন্দ হলো মেয়েটিকে। তার ছেলের বউ হলে সে মাথায় তুলে রাখবে। জমেলা বেগম ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, ঝর্ণার লগে তোমার কিভাবে কথা হয়? তারে চেনো তুমি? নীরব বলল, বুবু ঝর্ণা যেই কলেজে পড়ে মৈত্রীও ওইখানেই পড়ে। ওরা চেনে একে অপরকে অনেক আগে থাইকা। আর ওদের সকলের দিকে তাকিয়ে আছে, কাউকে চেনে না। সে মাকে জোরে বলল, মা দেখো, আপু অপরিচিত মানুষের সাথে কথা বলে, তুমি আব্বুকে বকা দাও। মৈত্রী চোখ রাঙালো। নীরব, শান্ত ও নীরা হেসে ফেলল। জমেলা বানু তীক্ষ্ণ চোখে তাকিয়ে। শান্ত বলল, আরে এই ফাটা মাইকটা কে ভাই? নীরা ছেলেকে চোখ রাঙালো। আরও কিছু বুঝলো না। নীরবও চেনে না। মৈত্রী বলল, আমার ছোট বোন, আপনারা ভেতরে চলুন। নীরা বলল, তুমি কাজ করো, তোমার ব্যস্ত হতে হবে না। এরই মধ্যে খাদিজা এসে দেখলো কতগুলো মানুষ। তিনি নীরবকে চিনলেন। সাথে সাথেই বুঝে ফেললো হয়তো খুশবুকে দেখতে এসেছে। হায় আল্লাহ, এখন কি করবেন? তিনি তাদের সাথে কুশল বিনিময় করলেন, ঘরে নিয়ে বসালেন। মৈত্রীকে ফোন দিতে বলল বাবার কাছে। মতিউর রহমান বললেন, ভালোভাবে আপ্যায়ন করো তাদের, এখনই যেতে দিবা না। মেজো আব্বাকে দিয়ে বাজার পাঠাইতেছি, ইফতার করাইয়া খাউন দাউন করাইয়া তবে পাঠাইবা। আয়শা ওদের ডেকে আনো। খুশবু গালে হাত দিয়ে বসে আছে নিজের রুমে। আর বিন্দুর সাথে খাটে বসে পুতুল খেলছে। আয়াত খুশবুর জামা কাপড়ের মধ্যে ভালো কাপড় খুঁজছে, যা পরলে খুশবুকে ভালো লাগবে। শবনম খুশবুর পাশে বসে তার হাতে মাথা ঠেকিয়ে সহস্রে ভাষণ শুনছে। মৈত্রী দাঁড়িয়ে আছে। ভাবি, মা, মেজম্মা, ছোটো মা কাজ করছে, তাকে ছুটি দিয়েছে। সহস্র বলতে লাগলো, খুশবু ভাই, এটা তুমি করতে পারলা আমার সাথে? আমার ক্রাশে বিয়ে করবার পারবা? তোমার বুকটা একটু কাঁপবো না? আচ্ছা থাক, বাদ দিলাম ওসব কথা। আগে শুনছি মেয়েদের দেখতে চাই, কিন্তু এরা তো রীতিনীতি উল্টাপাল্টা কইরা তোমার দেখতে আইলো। তোমার কি শরম করতেছে? একদম শরম পাইবা না। বেড়া লোকের আবার কিসের শরম? মৈত্রী সহস্রের পিঠে আস্তে কিল বসালো। তোমার খালি ফাও কথা। ভাই তাড়াতাড়ি রেডি হও তো। শবনম বলল, মাহি আবার কিসের রেডি হবে? ও এমনি সুদর্শন, রাস্তায় গেলে মেয়েরা চোখ দিয়ে গিলে খায়। আয়াত একটা পাঞ্জাবি এনে দিল। ভাই এটা পরে ফেল, হ্যাপি লাগবে। দাদিরা পরে যাবে 100%। খুশবু পরলো না পাঞ্জাবি, একটা শার্ট পরে চুল ঠিক করলো। মৈত্রী বলল, আয়াত ভাই পাঞ্জাবিটা হাজার ভাইকে দাও, সে পরে ওই দাদিকে পটাইয়া নিবনি। সহস্র মৈত্রীকে কিছু বলবে এমন সময় হুমা বলল, খুশবু ভাইয়ের তো বিয়ে খাবই, তবে 100 ভাইয়েরটা কবে খাবে শুনি? শবনম হেসে বলল, সেটা ওই বলতে পারবে। আয়াত বলল, শতক ভাইয়ের কোনো পছন্দ আছে না তোমার পছন্দ করে রাখছো? শবনম বলল, শতকের পছন্দ আছে কিনা জানি না, থাকলে তো হলোই, আর না থাকলে আছে একজন। খুশবুর আগ্রহ বেশি দেখা গেল, বলল, কাকে? মৈত্রীও কানটা খাড়া করে রাখলো। শবনম বলল, তোরা চিনিস আমার মামাতো বোন আছে না, কথা নাম, ও ডাক্তারি পড়ছে। মেয়েটা ভালো, দেখতেও সুন্দর, ব্যবহারও ভালো। মৈত্রী মনে মনে ফেংচি কাটলো। আসছে ডাক্তারনি, সে বলল, শতক ভাই জানে? আর ওই আপুটা? শবনম বলল, না, কেউ জানে না। শুধু আমি আর বাবা আলোচনা করেছি। তবে শতকের পছন্দ থাকলে আর কথা নেই, আফটার অল লাইফটা তার। খুশবু শুনে গেল, কিছু বলল না। সে তো জানে শতকের পছন্দ আছে। পছন্দ, ভালোবাসে সে তার বোনকে। কিন্তু ইফতারের সময় পার হয়ে এসেছে। শতক বড়াম্মার কাছে বাজার দিয়ে বাড়িতে এসে গোসল করে রেডি হয়ে রওনা দিল ও বাড়িতে। বড়াব্বা তার উপর দায়িত্ব দিয়েছে যেন সব ঠিকঠাক হয়। সে আসতে পারবে না, ভিড় অনেক দোকানে, তার বাবাও আছে।
ছোটাব্বা শুধু বাড়িতে। শতক গেট খুলে দেখলো বড় আম্মা, মা, ছোটাম্মা রান্না করছে। যদি ইফতারে জোগাড় করছে। মৈত্রী কেন নেই? সে গিয়ে জিজ্ঞেস করলো। বড় আম্মা মৈত্রী কোথায়? খাদিজা বেগম মাংস কষাচ্ছিল। তিনি শতকের দিকে তাকিয়ে বলল, মেহমানদের সাথে আড্ডা দিচ্ছ বাচ্চাদের সাথে? কেন, কিছু লাগবো আব্বা? শতকের কপালে ভাঁজ পড়ল। মেহমান মানে ওই নীরব আর ওর মা দাদি? এখানে বড়রা কাজ করে কুল পাচ্ছে না আর মহারানী আড্ডা দিচ্ছে? শতক বলল, তোমরা একা একা কাজ করছো আর আপা ও মৈত্রী ওদের সাথে আড্ডা দিচ্ছে? আয়েশা বলল, আরে আমি বলছি ওদের সাথে আলাপ করতে, আর এইটুকু কাজ আমরা করে নেব। শবনম, মিঠু একটু মজা করুক। বলে নিজের কাজ করতে লাগলো। শতক ভ্রু কুচকে যায়। বাহ, ভালো কাজ করেছো। আপার কথা বাদ দিলাম, কিন্তু মৈত্রী, হুমা, ওখানে ওই গুন্ডা নীরবতা আছে না? কাল কোন আক্কেলে তোমরা ওদের ওখানে আড্ডা দিতে দিয়েছো শুনি? বিবাহ লায়েক মেয়েকে তোমরা একটা অপরিচিত লোকের উপস্থিতিতে আড্ডা দিতে বলছো? তোমাদের আক্কেল কবে হবে শুনি? ধীরে ধীরে ঝুঁকে কথাগুলো বলল শতক। তার মেজাজ গরম হয়ে গেছে। খাদিজা বেগমের টনক নড়ল। সে তো অত ভাবেইনি। সে তড়িঘড়ি করে বলল, আব্বা, ভুল হয়ে গেছে। আসলে এত কাজ, তার উপর মেহমানদের কাছে কেউ না বসলে হয়? তুমি ওদের একটু ডাইকা দাও। শতক ঘরে ঢুকে দেখলো ড্রয়িং রুমে বসেছে সকলে। হি হি হা হা করে হাসছে সবাই। তার কাছে হাসিগুলো বিচ্ছিরি লাগলো। খুশবু চুপচাপ বসে। আয়া তো সহস্র তাকে চুপচাপ থাকতে বলেছে। আরও বলেছে জোরে হাসা যাবে না, মুচকি হাসি দিতে হবে, বেশি কথা বলা যাবে না, ধীরে ধীরে হাঁটতে হবে, সালাম দিতে হবে, ব্লা ব্লা। সে বিরক্ত হয়ে বসে আছে। সহস্র শান্ত আর আরও বিন্দু ঝগড়া করছে ও হাসছে। নীরব ও বড়রাও টুকটাক কথা বলছে। নীরব বলল, মৈত্রী আরও দেখতে কার মতো কও তো? মৈত্রী হেসে বলল, আপনি বলেন কার মতো হয়েছে? একদম তোমার মতো কিউট। শতক চোখ বড় বড় করলো। গুন্ডাটা দিনে দুপুরে ফ্লার্ট করছে? ভাবা যায় না, সহ্য করা যাচ্ছে না। সে যে এসে দাঁড়িয়েছে কারো নজরেই নেই। সহস্র বলল, কি যে বলেন যে ভাই, কোথায় আমার শোনাবো আরও, আর কোথায় পেতনি? মৈত্রী বলল, আমি সত্যি পেতনি হলে তোমার ঘাড় আগে মটকাইতাম হাজার ভাই। মানুষ রূপে যেরম কেরানি দেশ বইন, পেতনি হইলে যে কি করতি আমি এখনই উপলব্ধি করতে পারি তোর ভবিষ্যৎ জামাইয়ের কষ্ট। মৈত্রী রাগার বদলে হেসে ফেলল। নীরব মৈত্রীর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আর শতক ক্ষুব্ধ চোখে। শতক বলল, মিঠু, হুমু, তোদের মা ডাকছে, এখনই যা। নীরব বলল, মিঠুকে? শবনম বলল, মৈত্রীকে বাড়িতে সবাই মিঠু ডাকে। নীরা বললেন, ভালো নাম দিয়েছ তো। আর আমার মেয়েটাকে এরা দুই ভাই ফুয়ারা ডাকে, ভাবা যায়? খুশবু হঠাৎ ফিক করে হেসে ফেলল। ফুয়ারা? এটা একটা নাম হলো? সবাই খুশবুর দিকে তাকিয়ে। সহস্র চোখ পাকালো। খুশবু হাসি থামিয়ে নিল। ছোট্ট ভাইয়েরা চোখ পাকাচ্ছে, ভাবা যায়? এই নমুনাগুলো যাক, দেখাবে মজা। মৈত্রী ও হুমা চলে গেল। মৈত্রী ভাইয়ের পাশে বসেছিল। শতক সেই জায়গায় গিয়ে বসলো। আরও এসে শতকের কোলে বসলো। 100 ভাই আমার জন্য চিপস আনিস? শতক চুমু খেয়ে বলল, এনেছি তো, পরে দেব কেমন? শতক সামনে তাকালো। তার আশায় শান্ত হয়ে বসে আছে। ভাব এমন যেন ভদ্র ছেলে, অথচ এতক্ষণ আরুরও বিন্দুর সাথে ঝগড়া করছিল। নীরবও খেয়াল করলো। শান্তর মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। কিরে ছোট্টু, মাস্টারের দেখা চুপ হয়ে গেলি কেন? আরও কর ঝগড়া। শান্তর মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল। শতক হাসলো, বলল, শান্ত, এক্সাম কেমন হলো? ভালো স্যার। শতক আর কিছু বলল না। ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলে সে। নীরা বলল, ছোট তোর স্যার হয়? জমেলা বেগম বললেন, তাহলে সালাম দিলি না কেন বেয়াদব? নীরা বলল শতককে, বাবা কিছু মনে করবেন না, ও আসলে খুব দুষ্টু। পড়ালেখা করে কি? শতক হেসে বলল, করে, চিন্তা করবেন না। আয়েশা ইফতারের সামগ্রী এনে টেবিলে রাখলো। আজান দিল বলে শতক সাহায্য করলো ও শবনমকে বলল সাহায্য করতে। সকলে ইফতার করলো। মৈত্রী আর এলো না। নীরব খুঁজলো, এদিক ওদিক তাকিয়ে পেল না। মেহমানদের খেতে দেওয়া হয়েছে। সাথে আয়াত, শবনম, সহস্র, হাবিবুর রহমান, চন্দ্র বসেছে খেতে। খুশবু শতকও খাওয়াচ্ছে সকলকে। জমেলা ও নীরার ভালো লাগছিল ছেলেটিকে, একদম খাঁটি। জমেলা প্রথমে নারাজ থাকলেও ছেলেটিকে দেখার পর মন বদলে গেছে। ছেলের ব্যবহার ও কথাবার্তা দেখে আরও খুশি। অকর্মা নাতনি তার,
কিছুই করতে পারে না খাওয়া ছাড়া। তার জন্য এই ছেলে তো সোনায় সোহাগা। সকলে খাচ্ছে, আরও এসে খুশবুর কোলে উঠে পড়ল, আর নামবে না। শতক দেখল নীরব মাছ নিয়নি। সে নীরবকে মাছ দিতে নিল, নীরব নিল না, বলল, আমি মাছ খাই না। খুশবু শতককে দেখে মনে মনে হাসল। দাঁড়াও চান্দু। খুশবু হেসে শতকের দিকে তাকিয়ে বলল, আমাদেরও মিঠু মাছ খায় না। শতক এমনভাবে খুশবুর দিকে তাকালো যেন গিলে খাবে। খুশবু 32 পাটি দাঁত বের করে হাসলো। শতক ঠোঁট নাড়িয়ে শব্দহীন বলল, শালা। খুশবু বুঝে ভেঙচি কাটলো। শতক চোখ সরিয়ে নিল। এই 3 ভাই বোন কথায় কথায় ভেঙচি কাটে কেন? নীরব বলল, তাই নাকি? মৈত্রীকে দেখছি না যে। শতকের মনে হলো নীরবের মাথায় ডালের বাটির সব ডাল ঢেলে দিতে, কিন্তু দিল না। তবে প্লেটে দিল ডাল একটু বেশি করে। নিন ডাল খান বেশি করে, মৈত্রী বড় মাকে হেল্প করছে। নীরব না করার সুযোগ পেল না। শতক প্লেট ভর্তি ডাল দিয়েছে যেন পান্তা ভাত। সে ডাল খায় না, তবুও গিলতে হলো। খাওয়া দাওয়া শেষে মেহমান বিদায় নিল। তবে যাওয়ার আগে জমেলা বেগম খুশবুর হাতে 3000 টাকা গুঁজে দিয়ে চলে গেল। খুশবু আহাম্মক হয়ে তাকিয়ে রইল। মেহমান যাওয়ার পর এই নিয়ে বাড়ির সবাই হাসাহাসি করলো। শতক বলল, ভাই ট্রিট দিতে হবে কিন্তু সবাইকে। সহস্র বলল, বুড়িটার দিল আছে, 3000 দিল, ভাবা যায়? ইস, আমার যদি এমন দাদি শাশুড়ি কপালে জুটতো তাইলে তো সব টাকাই টাকা। শবনম বলল, তোকে শাপলা পাগলের সাথে বিয়ে দিয়ে 2.5 লাখ টাকা যৌতুক আনবো, চিন্তা করিস না। আপু তোমার জামাইয়ের সাথে দাও। মতিউর রহমান দোকানে বসে। গরমে অবস্থা কাহিল। মার্কেটের ভিতর প্রচুর গরম। ফ্যান চলছে, কিন্তু এ মনে হয় বাতাস না বাষ্প। তিনি ঘেমে গেছেন। দোকানে আরও লোক আছে। শতক, শফিউর রহমান, হাবিবুর রহমান, আয়াত, কর্মচারীরা তো আছেই। কেউ বসে নেই, ক্রেতাদের কালেকশন দেখাচ্ছে। শতক ও মতিউর রহমান একটু আগলা হলে শতক বলল, বড় আব্বা মিঠু ওর বিড়ালটা বান্ধবীদের বাড়িতে রেখে এসেছে। মতিউর রহমানের কপালে ভাঁজ করতে করতে জবাব দিলেন, ভালো করেছে। বড় আব্বা বিড়ালটা মিঠুর প্রিয়, ও কষ্ট পাচ্ছে। আর খুশবু খাঁচা এনেছে, তো খাঁচায় রাখবে তো। মতিউর রহমান কাপড় ভাঁজ করতে করতে জবাব দিলেন, তো কি হয়েছে? বড় আব্বা বুঝতে পারছো না কেন? বিড়ালটা বাড়িতে রাখার অনুমতি দাও তো, আমি ওর বান্ধবী বাসা থেকে এনে ওকে দিয়ে দেই। না মেজো আব্বা। শতক মতিউর রহমানের হাত ধরল। বড় আব্বা তুমি কি আমার উপর রেগে আছো? মতিউর রহমান অবাক হয়ে বলল, আপনার উপর রেগে থাকবো কেন? তাহলে অনুমতি দাও। মতিউর রহমান হতাশ হলেন, বললেন, আচ্ছা দিলাম, কিন্তু এরপর কোনো নালিশ এলে বিড়ালের খবর আছে। শতক খুশি হলো। সে তখনই দোকান থেকে বের হয়ে বাইরে বের হলো। উদ্দেশ্য বিড়াল এনে মালিকের মন গলান। মৈত্রী ও হুমা বসে বসে টিভি দেখছে আর হাসছে, কারণ টিভিতে ডান্স রিয়েলিটি শো চলছে। একটা ছোট মেয়ে নাচছে, তার মতো করে আর্যও চেষ্টা করছে। আর আরও নাচ দেখে দুজনেই হাসছে। হাসার মধ্যে মিয়াও মিয়াও আওয়াজ শুনতে পেল সকলে। মৈত্রী দরজা তাকালো, দেখলো শতক খাঁচা হাতে দাঁড়িয়ে, আর খাঁচার ভেতরে বাঘিনী। হুমা আরও খুশি হলো, শতকও খুশি। হুমা বলল, ভাইয়া ওকে এনেছ? বড়ব্বা পারমিশন দিছে। শতক বলল, হুম বলে মৈত্রীর দিকে তাকালো। তার কথা বলার অপেক্ষায় মৈত্রী এসে বাঘিনীকে বের করে আদর করলো। শতক খুশি হলো। মৈত্রী আদর করে আবার খাঁচায় পুরল ও বলল, হাজার ভাই, এটাকে কেন এনেছো? শতক ভ্রু কুচকে বলল, তোর বাচ্চা, এর জন্য কেঁদে বন্যা বানালি, তাই নিয়ে এলাম। ভালো করেছে, এখন নিয়ে যাও এটাকে, আমি আর রাখছি না। বড় আব্বা পারমিশন দিয়েছে তো। দিক, আমি রাখবো না, নিয়ে যাও, নিয়ে আসো, আমি আর ঝামেলা চাই না। শতক বলল, দেখ মিঠু। শতকে বলতে না দিয়েই মৈত্রী শান্ত ও শক্ত কণ্ঠে বলল, আমি বলছি তো রাখবো না, না মানে না, আর আমার না মানে তো জানোই, তোমার বাপ চাচাদের রক্ত বলে কথা। বলে চলে গেল। শতক দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝলো মৈত্রী রাখবে না। মৈত্রীর জেক সম্পর্কে অবগত সে। অগত্যা বিড়ালটিকে রেখে এলো। বিড়ালটি সারাক্ষণ মেয়াও মেয়াও করছে। মেঘ মেঘ আকাশ, রোদ কখনো হালকাভাবে তো কখনো গাঢ়ভাবে ঢেউ খেলছে। আবহাওয়া গরম। মৈত্রী, হুমা ও শবনম ফুলপিঠা বানাবে, তাই তিনজা মিলে চাল বেটে নিয়েছে। সেগুলো পরিমাণ মতো লবণে একটু পানি দিয়ে মেখে 3 অংশের ভাগ করে একটা সাদা রেখেছে। একটা অংশ হলদের গুঁড়া দিয়ে হলুদ রঙের করেছে, আর একটা হালকা লাল রং দিয়ে লাল রঙের করেছে।
এরপর তিনজন ফ্রিজের ভেতর তুলে কলাপাতার উল্টা পিঠে ছোট ছোট ফুল ভর্ট করছে। এগুলো সিদ্ধ করে রোদে কড়া কড়া করে শুকাতে হবে, তারপর তেলে ভাজলে কমপ্লিট। গ্রামে ঈদের আগে এগুলো বানায় বাড়ির মেয়ে বোরা। খেতেও মজা, দেখতেও সুন্দর, তবে খাটুনিটা একটু বেশি। কথায় আছে না, কাজ না করলে ফল পাওয়া যায় না। 3 বোন মিলে সব করলো। সুলতানা বেগম ছাদে শুকাতে দিল। এখন ব্যাংকে ঈদের ছুটি চলছে। 10টায় শতক সবাইকে রেডি হতে বলল, শপিং করতে নিয়ে যাবে। বাড়ির সকলের কসমেটিক্স আর শবনম জুতা কিনে দেবে ভাই বোনদের। হুমা, আয়াত, শবনম, সহস্র, চন্দ্রবিন্দু, সুলতানা বেগম রেডি হয়েছে। খাদিজা বেগম আরুকে রেডি করিয়ে দিচ্ছে, আর মৈত্রী ও খুশবু রেডি হতে বলেছে। মৈত্রী এক কথা সে যাবে না, কিন্তু খাদিজা বেগম বকাঝকা করতে লাগলো, কেন যাবে না? শতক আবার কিছু মনে করে যদি। ওর বাবার কানে গেলে দিদি খুশবুকে বললেন সেও যাবে না। খুশবু সকলের বড়, যেখানে তার কিনে দেওয়ার কথা, ভাইদের থেকে সে কিভাবে নেবে? কিন্তু মা জানি বুঝলে তো। খাদিজা বেগম বলল, তোরা 2 ভাই বোন আমার হাতে মাইর খাবি, যা তাড়াতাড়ি রেডি হ। ওরা শুনলে কি ভাববে যে এখনো রেগে আছে। ছোট্ট আরও বলল, আমার ভাইকে মারবে না, আপুকে মারো। মৈত্রী চোখ ছোট ছোট করে বলল, আমি তোর কিছু না। আরও বড়দের মতো বলল, হ তো, খুঁটে আনা বোন। খাদিজা বেগম হেসে আরুর গালে চুমু খেয়ে বলল, তোদের সব কয়টারেই খুঁটে আনছি, বুঝছস? আর খুশবু, মিঠু, তাড়াতাড়ি রেডি হ। আরও গাল ফুলালো। খুশবু বলল, আচ্ছা আমি যাবো নে, মিঠুর যাওয়ার দরকার নাই। কেন, দুজনে যাবি? এর মধ্যে শতক এলো। আরও ছুটে তার কাছে গেল, দেখলো বিন্দু কোলে, তাই ফিরে এসে ভাইয়ের কোলে উঠল। শতক তাড়া দিল, কিরে তাড়াতাড়ি বের হ, এখনো রেডি হসনি কেন? এই মৈত্রী, যা বোরকা পরে আয়। খুশবু বলল, আমি বলছি মিঠু যাবে না, বলছি ওর মাথা ব্যথা। শতক দেখল মৈত্রীর মাথা ব্যথা, নাকি তার সাথে না যাওয়ার বাহানা। সে বলল, দেখ মৈত্রী, ফালতু এক্সকিউজ বাদ দে, রেডি হ। মৈত্রী চটজলদি বলল, মাথা ব্যথা যাব না বলছি তো। খাদিজা বেগম ধমক দিল, মিঠু রেডি হ কইতাছি, নাকি মার খাবি? থাক বড় মা, জোর করো না, গেলে যাবে, না গেলে নাই। খুশবু তুই আয় জলদি। বলে হনহন করে চলে গেল শতক। তার সাথে তেরামি দেখে নেবে, সময় আসুক, অধিকার হোক আগে, তারপর কথা অমান্য করার ফল ভালো করে বোঝাবে। বাইরে অটোর পাশে দাঁড়িয়ে আছে সবাই, অপেক্ষা করছে খুশবু আর মৈত্রী আসার। শতক এসে বলল, খুশবু আসছে, মৈত্রী যাবে না। হুমা বলল, কেন? শতক তেরা উত্তর দিল, গিয়ে শুনে আয়। এমনি মেজাজ বিগড়ে গেল। হুমার মুখটা চুপসে গেল, বেটা গোমরা মুখ। সহস্র আয়াত অটোতে বসে গেম খেলায় ব্যস্ত। শবনম ছেলেকে বকছে যেন দুষ্টুমি না করে। সুলতানা বেগমের কপালে গাঢ় ভাঁজ পড়ল। মৈত্রী এলো না, তার কথা মনে রেখেছে। তিনি গেলেন ডাকতে। শতক বলল, মা, দরকার নেই কাউকে জোর করে নিয়ে যাওয়ার। সুলতানা কিছু বলল না, এগিয়ে গেল। দেখলো মৈত্রী ও খুশবু আসছে, সাথে আরু। শতক যে বলল আসবে না, ভাবি বোধহয় বকাঝকা করে পাঠালো। মৈত্রী মন খারাপ করে রেডি হয়ে এলো ভাইয়ের সাথে। মা বকে পাঠালো, বাবাকে ফোন করার হুমকিও দিল। অগত্যা আসতে হলো। খুশবুও মানা করলো না। খাদিজা বেগম ছেলের হাতে 7,000 টাকা দিল। খুশবু অবাক, বাবা দিয়েছেন তাকে কেনাকাটা করতে। খুশবুর চোখে অশ্রুর আভাস। শতক দেখলো মৈত্রী আসছে, কিছু বলল না, অটোতে গিয়ে বসলো। কসমেটিক্সের দোকানে গিয়ে শবনম সবার কসমেটিক্স কিনলো। হুমা মৈত্রীকে জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে কিনা। ওরা মাথা নাড়ালো, মানে হয়েছে। আর না হওয়ার চান্স কম, কেননা শবনমের পছন্দ মানে ফাটাফাটি। সকলের পছন্দ হতে বাধ্য। মৈত্রী সারাক্ষণ চুপ থাকলো। শবনম নিজে পছন্দ করে ভাই বোনের জুতা কিনলো। খুশবু, আরও, বিন্দু ও হুমাকে টেডি কিনে দিল। সব ছেলেদের জন্য টুপি, ইতর, আরও কিছু জিনিস কিনলো। আয়াত সবার জন্য আইসক্রিমও কিছু জিনিস কিনলো। বিরানপুর এসে বাস থেকে নামলো কথা ও কবিতা 2 বোন। উদ্দেশ্য ফুফুর বাড়িতে যাওয়া। কথার গ্রামের পরিবেশ ভালো লাগে, কিন্তু গ্রামে তাদের আত্মীয় স্বজন এই ফুফু ছাড়া কেউ নাই। প্রতি বছর একবার এসে ছুটি কাটিয়ে যায় কথা। তার মনে হয় এখানে চিরদিনের জন্য থেকে যেতে। গ্রামীণ আঁকাবাঁকা পথঘাট, সারি সারি সবুজ ধান ক্ষেতের ক্ষেত, যার দিকে তাকালেই তনু মন জুড়ে শীতলতা বয়ে যায়। চোখে তৃষ্ণা মেটাতে সক্ষম। সবুজ গাছের মেলা, নদীনালা, পুকুর ঘাটে গোসল, সব কথার খুব পছন্দ। কথা মেডিকেল ফাইনাল ইয়ারে পড়ছে, এরপর 1 বছর ইন্টার্ন। সে ভেবেছে ইন্টার্ন করে এই বিরানপুর কোনো হাসপাতালে জয়েন করবে। কবিতা তার উল্টোটা,
সে ইডেন কলেজের 2য় বর্ষের ছাত্রী। কবিতার গ্রাম তেমন একটা পছন্দ নয়, গ্রামের সবচেয়ে অপছন্দ নেটওয়ার্ক পাওয়া যায় না এমন, পেলেও স্লো, আরও অনেক সমস্যা মনে হয় তার কাছে। বাস থেকে নেমে যাওয়ার সময় কবিতার একটা লোকের সাথে ধাক্কা লাগে। লোকটি সরি বলে কয়েকবার, কিন্তু কবিতা রেগে গেল। দেখে চলতে পারে না নাকি? মেয়ে মানুষ দেখলে শরীর নিষ্পিস করে, অভদ্র লোক কোথাকার। লোকটি এবার রেগে গেল। তার একার দোষ নয়, মেয়েটিও বেখেয়ালি হাঁটছিল। ভুলবশত ধাক্কা লেগে যায়, তবুও সে সরি বলেছিল, কিন্তু মেয়েটি চরম বেয়াদব। মুখ সামলাইয়া কথা কন বেয়াদব মেয়ে। ভুল আপনারও ছিল, আপনি দেখবার পারেন না, থাপড়ায়ে গাল লাল কইরা দেব। কবিতা এবার ভয় পেল। কি ভয়ঙ্কর কণ্ঠ! সত্যি সত্যি না থাপ্পড় মেরে দেয়। সে কথার পেছনে লুকালো। কথা লোকটিকে বলল, সরি, আসলে ওর মেজাজ গরম, প্লিজ রাগ করবেন না, ছোট মানুষ বুঝতে পারে নাই। এই কবিতা, সরি বল। কবিতা মিনমিন করে সরি বলল। লোকটি আর কিছু বলল না, চলে গেল। কথা লোকটা যা দেখলো, লোকটি দারুণ হ্যান্ডসাম, একদম সুপুরুষ। কথা তো বলল না, মনে হয় মঞ্চে ভাষণ দিল। কথা বলল, সবসময় বেশি বেশি করিস। সরি সিস। চল, দেরি হয়ে গেল। তারা সিএনজি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। শতকরা সবাই কেনাকাটা করে বাড়ি ফিরছে। সবাই ক্লান্ত। রোজা রেখে এই গরমে মানুষের ভিড়ে কেনাকাটা করা মানে যুদ্ধ করা। সহস্র সবাই গায়ে লিয়ে দিয়ে বলল, আল্লাহ, বাজারে গিয়েছিলাম মনে হলো না, মনে হলো মহিলা সম্মেলনে গিয়েছিলাম। যাই হোক, বাংলাদেশে এত মহিলা মানুষ থাকতে আমি একটা বউ পাই না, এখনো সিঙ্গেল হয়ে বেঁচে আছি। এ খোদা, এত দক্ষ মই কই রাখবো? শফিউর রহমান সবাই বসে বলল, আব্বা তোমাকে না একটা বালতি কিনে দিয়েছিলাম, ওটাই রাখ, দেশে খরা সৃষ্টি হলে দরকার পড়বে। সহস্র বাবাকে দেখে কাঁদো কাঁদো হয়ে গেল। বাবা কখন এলো দেখতে পেল না তো। শতক বলল, আব্বা, খুশবুর বিয়ের আগে হাজারের বিয়েটা শাপলা পাগলের সাথে দিয়ে দাও, যা বিয়ে পাগলা হয়েছে। শফিউর রহমান বললেন, হ্যাঁ তাই করি, আর তুই আইবুড়ো হয়ে থাক। আব্বা, আমিও বিয়ে করব, আইবুড়ো থাকবো না। তুমি প্রস্তুত থেকেও ঝড় সামলানোর, কেমন? শফিউর রহমান কিছু বললেন না। কিসের ঝড়? শতক কিছু বলল না, মুচকি হেসে চলে গেল। শফিউর সহস্রের দিকে তাকালো। সহস্র বলল, আব্বা, আমি 100% শিওর ভাই কাউকে ভালোবাসে আর শীঘ্রই পালিয়ে বিয়ে করবে, আর তোমাকে সেই ঝড় সামলাতে বলবো। মতিউর রহমান সহস্রকে বলল, মুভি দেখা কম করিস বাপ আমার। বলে সেও চলে গেল। সহস্র একাই বসে ভাবতে লাগলো, ভাই তার কাকে ভাগাতে চলেছে। খুশবু রুমে বসে পড়ছে, আরও খুশবুর রুমে ফ্লোরে বসে স্লেটে আ লেখালেখি করছে ও মাঝে মাঝে প্রশ্ন করছে। খুশবু এতে বিরক্ত হচ্ছে না, বরং তার ভালো লাগছে। পড়াশোনার মধ্যে একঘেয়েমি আসছে না। এবার আরও বলল, তুমি শুধু আমার ভাই। খুশবু আরোর দিকে ফিরে হাসি মুখে বলল, আমি তো তোরই ভাই। আরও খুশি হলো। হ্যাঁ, তুমি শুধু আমার ভাই, মিঠুপু হুমুপুর কিচ্ছু না। এবার খুশবু বলল, আমি তো ওদের ও ভাই। আরও বলল, না শুধু আমার ভাই। বলেই ঠোঁট উল্টিয়ে কেঁদে দেবে এখন। খুশবু বলল, ওকে, আমি শুধু আরুর ভাই। মৈত্রী ভিডিও কলে কথা বলতে বলতে খুশবুর রুমে আসছিল। ভাইয়ের কথা কানে বাজতেই সে বলল, আর আমরা বুঝি বানের জলে ভাইসা আইছি। খুশবু আরও বোনের দিকে তাকালো। আরও খিলখিলিয়ে হেসে উঠল, না তো, তোমায় আব্বা বাজার থেকে খুঁটে আনছে বলে আবার হাসতে লাগলো। খুশবুও যোগ দিল। মৈত্রী চেয়ে দেখলো তার প্রিয় ভাই বোনের হাসি। সে ফট করে ভিডিও কলের ব্যাক ক্যামেরা সুইচ করলো। ভিডিও কলের ওপাশের মেয়েটির চোখে মুখে মুগ্ধতা ভিড় করলো ভাই বোনের প্রাণ খোলা হাসির আওয়াজে। মৈত্রী খেয়াল করলো ঝর্ণা অল্প হাঁ করে চেয়ে আছে ফোনের উপরে। সে হালকা কেসে বলল, ঝর্ণা ভাবি, আমার ভাইয়ের হাসি অস্থির না? ঝর্ণা ঘোরের মাঝেই উত্তর দিল, পুরাই কিলার ইসমাইল। খুশবু হাসি থামিয়ে ভ্রু কুচকে তাকিয়ে বলল, বোঝার চেষ্টা করলো কে বলল কথাটা। পরে বুঝলো মৈত্রী কারোর সাথে ভিডিও কলে। খুশবু চেয়ার ঘুরিয়ে বসে বলল, কার সাথে কথা বলছিস? ঝর্ণা ভাবির সাথে। আগে না ঝর্ণাপু ডাকতে? তো এখন ভাবি হয়, তাই ভাবি ডাকি। বিয়ে এখনো হয়নি মেরে বেহেনা। হবে তো, এই নাও ঝর্ণা ভাবি, তোমার সাথে কথা বলবে। বলে ফোনটা খুশবুর হাতে দিল। দিয়ে আরও কাছে গিয়ে তাকে কোলে নিল। রুম থেকে বের হতে নিলে খুশবু বলল, তোর ভাবি, তুই কথা বল, আমি কি বলবো? আমার ভাবি তোমার বউ লাগে ভাই, আর কি কথা বলবে তাও কি আমায় শিখিয়ে দিতে হবে? বেশি কথা বলিস তুই।
মৈত্রী হাসতে হাসতে আরুকে নিয়ে বেরিয়ে গেল। ভাই একটু প্রেম আলাপ করুক। মৈত্রী বেরিয়ে গেলে খুশবু ক্যামেরার সামনে আনে। ওপাশ থেকে রিন রিন কণ্ঠে সালাম ভেসে আসে। খুশবু সালামের জবাব দেয়, বলে, ভালো আছো? ঝর্ণা খুশি দেখে কে। ভালো আছি, আপনি কেমন আছেন? কেউ ভালো মন্দ জিজ্ঞেস করলে আগে আলহামদুলিল্লাহ বলতে হয়, জানো না? গম্ভীর মুখে বলল খুশবু। ঝর্ণা মুখটা এইটুকুন হয়ে গেল। প্রথমেই ভুল করে ফেলল। সরি, মনে ছিল না, এরপর থেকে মনে রাখবো। খুশবু মনে মনে হাসলো। আচ্ছা, মিঠু বলছিল কথা বলবে আমার সাথে, বল কি কথা? এভাবে কি হবু বউয়ের সাথে কথা বলে? ঝর্ণা এখন কি বলবে? যে আপনাকে দেখতে ইচ্ছে করছিল, কথা বলতে ইচ্ছে করছিল, এগুলো বলা যাবে? লজ্জায় বলতে পারবে না। কত আনরোমান্টিক তোর বর। দেখ ঝর্ণা, এখন তোর কি হবে? ও আসলে আমি বলিনি, মইতি মজা করে বলেছে। খুশবু হাসলো। আচ্ছা, কিছু বলার নেই যখন, তাহলে রাখছি। ঝর্ণা চটজলদি বলল। না। লাজ লজ্জা ভুলে না বলল ঝর্ণা। তার কথা বলতে ইচ্ছা করছে যে। কতদিন হলো দেখে না মানুষ বিয়ের আগে হবু বউয়ের সাথে কত মিষ্টি মধুর রসের আলাপ নিয়ে বসে, যে রাত দিন চলতে থাকে। তার কপালটাই ফুটে বোধ হয়। খুশবু হাসলো। মেয়েটি লজ্জা পাচ্ছে, তাও কথা বলতে চায়। থাক, আর জ্বালানো অপরাধ হিসেবে গণ্য হবে। সে হেসে বলল, তো বল। ঝর্ণা খুশবুর হাসি দেখে হেসে বলল, কি করছেন? এই তো একটু পড়াশোনা করছি। শুধু বউ দিয়ে তো হবে না, বউদের আবদার মানার জন্য চাকরিও জোগাড় করতে হবে। ঝর্ণা লজ্জা পেল। তাহলে তো মনে হয় আপনাকে বিরক্ত করলাম। তা তো একটু, কিন্তু এরকম মিষ্টি টাইপ বিরক্ত স্থানের জন্য উপকারী। বুঝলাম না। খুশবু জোরে হেসে ফেলল। তা বুঝবে কি করে, তুমি তো বোকা রানী। ঝর্ণার মনটা খারাপ হয়ে গেল। সত্যি সে বোকা? সবাই বলে, তাকে নিয়ে বিদ্রুপ করে, তাদের সবসময় কথা শোনায়। কেউ বোকা বললে তার মন আপনা আপনি খারাপ হয়। খুশবু দেখলো ঝর্ণার মুখটা মলিন হয়ে গেল, চোখটা ছলছল করছে। কি সে কিছু বলবে এর পূর্বে ঝর্ণা বলল, আচ্ছা রাখছি, আপনাকে বিরক্ত করব না, কিছু মনে করবেন না। এই তুমি কি রাগ করলে নাকি? আমি তো এমনিই বললাম। ঝর্ণা ঝটপট বলল, না রাগ করবো কেন, আপনি পড়ুন। আর এমনি বলতে হবে না, আমি আসলে খুব বোকা। বলেই কেটে দিল ফোন। খুশবু কিছু বলার সুযোগ পেল না। মেয়েটা কষ্ট পেয়েছে কি? সে তো মজা করেই বলল। সুলতানা ও কাজের মেয়েটি মিলে রান্না করছে। শফিউর রহমান খবর দেখছে টিভিতে। রংপুরে একটা মার্কেটে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন লাগা সাময়িক সময়ে একটা চলমান ঘটনা, একটির পর একটু আগুন লাগতেই থাকে। আজ এখন তো কালোখানে। মার্কেট, রেস্টুরেন্ট, কারখানা, বিভিন্ন স্থানে। এতে কত শত লোক প্রাণ হারায় তো হারায়, রেখে যায় অসহায় দুঃখে জর্জরিত পরিবার, যাদের হাহাকার প্রিয়জন হারানোর বেদনা দেখার কেউ থাকে না। সহস্র বসে অ্যাসাইনমেন্ট লিখছে, ঈদের ছুটির পর জমা দিতে হবে। শবনম মেয়েকে বকে খাওয়াচ্ছে। সারাদিন না খাওয়া ভুলে খেলতে থাকবে এই মেয়ে। শতক বারবার পাশে বসে খাতা দেখছে। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। সাধারণত কেউ কলিং বেল বাজায় না। সুলতানা গেট খুলতে বলল, কেউ গেল না। সুলতানা আবার বললেন। এবার শফিউর রহমান শতক সহস্র একে অপরের সাথে চোখাচোখি করলো। একে অন্যের সাথে ইশারায় যেতে বলল, কেউ গেল না। বাধ্য হয়ে শবনম বকতে বকতে গেল। দরজা খুলে বলল, কে? আরে সিস, তুমি আমাদের চিনতে পারছো না? শবনম খুশি হলো, একটু জোরে বলল, আরে কথা কবিতা। বলে এটো হাত নিয়ে জড়িয়ে ধরল। কবিতা বলল, সিস, তুমি রোজা রাখোনি? ভেরি ব্যাড। শবনম ওর মাথায় চাটি মেরে বলল, অফ যা বই, বিন্দুকে খাওয়াচ্ছি। কথা কেমন আছিস? ভুলেই গেছস। কথা হাসলো। শবনমের গাল টেনে চুমো খেয়ে বলল, ভুলিনি আপু, তাই তো এলাম। কিন্তু তোমরা ভুলে গেছো, তাই তো যাও না। ভুলিনি বই, আগে বিয়ে হোক, বাচ্চা কাচ্চা আসুক, তারপর বুঝবি কেন যাই না। আরে এক একটা ঝামেলা। আমি তো বলবো সারা জীবন সিঙ্গেল থাকা বেটার। আল্লাহ। বলতে ভিতরে ঢুকলো সবাই। শবনম ওদের কথা শুনেই রান্নাঘর থেকে এলো। কথা বলল, ফুপি কেমন আছো? শবনম অবাক হয়ে বললেন, তোরা? কবিতা মুখ গোমড়া করে বলল, কেন, খুশি হওনি? সহস্র কলম দিয়ে ওকে ঢিল দিয়ে বলল, না হয়নি, এখনই বেরিয়ে যা তুই, শুধু কথা থাকুক, ডাইনি দেখতে ইচ্ছে করছে না। কবিতা বলল, তুই আমায় ইনডিরেক্টলি ডাইনি বললি? সুলতানা বেগম ধমক দিলেন ছেলেকে। আসতে না আসতেই ঝগড়া শুরু। কথা কবিতা, আসবি, আমাকে তো আগে বললি না কেন?
কথা হেসে ফুফুকে জড়িয়ে ধরে বলল, সারপ্রাইজ দিলাম। ফুফা কেমন আছে? শতক ভাই কেমন আছো? শফিউর রহমান বলল, ভালো আছি, তোমরা কেমন আছো? আর তোমার জাদিরের বাবা কেমন আছে? কথা হাসলো। বাবা আর ফুপা দুই মেরুর মানুষ, ছোটদের মতো ঝগড়া করে। দুজন বন্ধু ছিল এককালে, এখনও আছে, শুধু বন্ধুত্ব দেখানোর ধরনটা একটু চেঞ্জ হয়েছে। ভালো আছে আপনার বন্ধু? শতক বলল,